তাহলে 100 বছরে 4 জেনারেশন হবে। বুঝতে পারছেন কতদিন লাগবে? এদের শ্বাসকষ্ট থাকে, ফ্ল্যাট ফুট থাকে, আর এই বেশিরভাগই এদের গোত্র হয় আর্মেনিয়ান থেকে এসেছিল বলে হিন্দু পণ্ডিতরা দিতে রাজি হয়নি। 3 পুরুষ পরে 3 জেনারেশন পরে ওদের দিয়ে দেওয়া হলো। 27টা গোত্রের মধ্যে কোনো গোত্র দিল না, বললো যে ঠিক আছে আর্মেনিয়ান থেকে এসেছিলে বলে তোমাদের গোত্র আলম্বান হলো। এই যাদের আলম্বান গোত্র দেখবেন তাদের চোখের মণি গুলো দেখবেন, ব্লাড গ্রুপ দেখবেন, গায়ের রং দেখবেন। হ্যাঁ, মায়ের দিক দিয়ে জেনেটিকে এসছে। এখন তাদের বয়স 55 বা 56, তাদেরও 2টো জেনারেশন হয়ে গেছে। এদের ব্লাডে কিন্তু পাঠানদের আরেকটা জিনিস দেখবেন যে সুন্দরবনে বসতি করার জন্য লর্ড মাউন্টব্যাটেন এবং লর্ড ক্লাইভ এরা দুজনে সুন্দরবনে কিছু দেখলো যে সবসময় বন্যা টন্যা হয় না, ভেসে থাকে, ওই জায়গাগুলোকে পরিষ্কার করলো। ওরা কিছু জায়গা বসতি তৈরি করলো যাতে কলকাতা থেকে একটু ছড়িয়ে দিতে পারে। ছড়িয়ে দেওয়া হলো, জায়গা দেয়া হবে, চাষের জায়গা দেয়া হবে, তোমাদের কি কি দরকার দেয়া হবে। কোনো হিন্দু যেতে রাজি হলো না। তখন বললো যে তোমরা যদি না যাও আমি বার্মা থেকে লোক নিয়ে চলে আসবো। বার্মা থেকে রোহিঙ্গা এবং আরকান এই দুটো মহামেডান গ্রুপকে নিয়ে চলে এলো 2 লক্ষ পরিবারকে। এই 2 লক্ষ পরিবারকে নিয়ে আসা হয়েছে। ওখানে স্ট্রাকচার গুলো দেখবেন, মন্ডল, সর্দার, দাস, দেখবেন হাইট একটা বিরাট বড়, চোখগুলো এত বড়, কানগুলো এরকম বড়, এত বড় পায়ের পাতা, উগ্র মেজাজ। কেন এরা আরকান আর রোহিঙ্গা এখনই সব পদবি পাল্টে, যেমন এখন দেখছেন না ওইখানে মহামেডান আর এইখানে হিন্দু সে যে ইয়ে করছে, 2 পুরুষ ধরে আছে। তা এই যে সিস্টেম গুলো মেনে নিচ্ছে, কিন্তু
জিন মেনে নেবে না। এই যে জিন যখন মেনে নিচ্ছে না, সেই জন্য বারবার আমি উদাহরণ দেওয়া, আমাদের প্রফেসররা দিল্লিতে উদাহরণ দিয়েছেন যে পাঞ্জাবিরা বেসিক্যালি তো পাঠান, সিন্ধ প্রদেশ থেকে চলে এসেছিল। এই সিন্ধ প্রদেশ থেকে চলে আসার জন্য তা সবসময় তোষামদি করে থাকা যায় না। এটাই উদাহরণ হয়। গুরু নানক কার শিষ্য জানেন? শুনে চমকে যাবেন। গুরু নানক কার শিষ্য? গুরু নানক তো নতুন ধর্ম তৈরি করেছেন, উনি কার শিষ্য? জানেন কিছু? কলকাতা গেজেট বেরোতো, এখনো বেরোয়, ইংরেজ আমল থেকে। সেইখানে 3 বছর ছিলেন 19 নম্বর হ্যারিসন রোডে। গুরু নানক ছিলেন এখানে কলকাতায়। কলকাতা গেজেট আমার কাছে আছে, তাতে বাড়ির ঠিকানা, ক বছর ছিলেন সব লেখা আছে। হম। তা এখানে থাকাকালীন উনি প্রভাবিত হয়েছিলেন বৈষ্ণব ইসলামের উপর। মানে অরিজিনাল বৈষ্ণব তখন গৌড়ীয় ওগুলো তৈরি হচ্ছে, সেখান থেকে নবদ্বীপের প্রতি তার, তখন পরবর্তীকালে তিনি চৈতন্য পরবর্তী, তার কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন। এই ব্যাপারটা আমি জানতে পারলাম যে কুম্ভ মেলায় সিন্ধি সাধু সমাজের সঙ্গে আমার একটু বিশেষ খাতির আছে, এবং কুম্ভ মেলায় আমরা ওদের এরিয়ায় আমরা টেন্ট করি। ওই টেন্ট করার জন্য ওগুলো দেখাচ্ছি, সব জয় হচ্ছে, চন্দ্র ভগবান কি, গুরু গোবিন্দ সিং কি, ঠিক আছে। লাস্ট জয় দিচ্ছে যে আমি 3 বার শুনলাম, আমি ভুল শুনছি না। দিয়ে লাস্টে 3 বার যায় যায় প্রভু নিত্যানন্দ কি। আমি এখানেও শুনেছি, একবার গিয়েছিলাম, দেখলাম নিত্যানন্দ। আমি জিজ্ঞেস করেছিলাম, শিখ পেশেন্ট আছে তো, আমরা জিজ্ঞেস করলাম এই জয়টা দেন কেন? বলে কি জানি আসছে। গুরু নানকের গুরু সাহিব গ্রন্থ, তাতে উনি কৃষ্ণের সম্বন্ধে শ্লোক উচ্চারণ করেছেন, লিখেছেন। খুব বেশি লিখেননি, মাত্র 317টা শ্লোক লিখেছেন। গুরু নানক গ্রন্থ সাহেবের মধ্যে আছে সেটা। এই বইটা প্রকাশ করেছেন যে কলকাতা হাইকোর্টে জাজ ছিলেন দুর্গাদাস বসু, অসাধারণ পড়াশোনায় ছিলেন। তিনি এটাকে একটা ইয়েতে গবেষণা করলেন, গবেষণা করে পরবর্তীকালে তিনি উনি পরবর্তীকালে একটা বই লিখেছিলেন, হিন্দু ধর্ম। প্রথমে ইংরেজিতে লিখেছিলেন, পরে এটা বাংলায় এবং হিন্দি হয়েছে। বাংলায় ইংরেজিটা ছাপিয়েছে ভারত সংঘ, এখনো পাওয়া যায়। তাতে লিখেছেন 317 গুরু সাহেব গ্রন্থে লেখা রয়েছে, এবং ওনার বই দিয়ে দিয়েছেন যে দীক্ষা কবে নিয়েছিলেন না নিয়েছিলেন সেগুলো। তাহলে এই যে চেঞ্জেস গুলো হচ্ছে, এই চেঞ্জেস গুলো কিন্তু প্রথম কথা ডিএনএ আরএনএ তৈরি হয় জিনে এবং ক্লাইমেটে। এই ক্লাইমেটে যখন থাকছেন, যে ক্লাইমেটে, যে ঠান্ডার দেশে গিয়ে আছেন,
খুব গরমের দিনে রাজস্থানে আছেন, তখন কিন্তু এইগুলো শরীর ওই জেট ব্যালেন্সের মতো তৈরি করে নেবে। যেখানে সুবিধাগুলো আছে সেইখানে কেন ব্যালেন্সে ডিসব্যালেন্স করবে? আমার বক্তব্য এটাই। এইখানে এই সয়েলে আপনাদের জন্ম, এই সয়েলে পিতৃপুরুষরা ছিল, এইখানে ক্লাইমেটের সঙ্গে আপনি মানিয়ে নিয়েছেন। কেন বাঙালিরা কেউ বাঙালি নয়, কেউ রাজস্থান, কেউ ইউপি, কেউ বিহার, কেউ উড়িষ্যা, কেউ আসাম। বাংলা তো জলাভূমি ছিল, বাংলা বসবাসযোগ্য হলো পরে। সেই জন্য কলকাতার গেজেটে লেখা হয়েছে যে 1660 সালের আগে এইখানে কোনো বসতি ছিল না। এখন এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং অ্যানথ্রোপোলজি সার্ভে অফ ইন্ডিয়া স্বীকার করে না যে নবদ্বীপে চৈতন্যদেবের জন্ম হয়েছিল, কেন গঙ্গার নিচে ছিল। পরবর্তী এখনো দেখবেন সোদপুর, কামারহাটি, ওগুলো দেখবেন মাঝে মাঝে চর জেগে উঠছে। তখন 9টা চর হয়েছিল বলে 9টা চরের মধ্যে লোক থাকতে আরম্ভ করলো। আমি নৈহাটি গঙ্গায় দেখেছি মাঝখানে চড়া পড়ে গেছে, গাছ লাগিয়েছে, বাড়ি করেছে, একদম ঢালাই করা মাঝখানটা। অনেকখানি চড়া পড়ে গেছে, 15-20টা পরিবার ওখানে আছে। তখন হয়েছিল তাই 9টা ওই ছোট দ্বীপকে নিয়ে নবদ্বীপ তৈরি হলো। তাহলে চৈতন্যদেব জন্মেছেন কোথায়? অ্যানথ্রোপোলজি সার্ভে বলছেন যে উনি শ্রীহট্টের লোক, শ্রীহট্টে জন্মেছেন। তাহলে এই যে সিস্টেম গুলো তৈরি হয়েছে এবং কোইন্সিডেন্ট, স্বামী সন্তদাসের 14 জন ঊর্ধ্ব মহাপুরুষের যাদের নাম আছে, সেই 14 জন জেনারেশনের একটা জেনারেশনে আছে যে 14 জনের মধ্যে দ্বিতীয় হচ্ছে জগন্নাথ মিশ্র। সন্তদাসের পদবী মিশ্র ছিল, এরা উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। মিশ্র চৈতন্যদেবের পদবী দেখবেন মিশ্র ছিল। তাহলে এই সিস্টেম গুলোকে যদি আমরা মেনে না নিই এবং পরবর্তী গবেষণা আরো বেরিয়েছে, সেগুলো নিয়ে যারা গবেষণা করছিলেন তাদের মেরে ফেলা হয়েছে অনেককে, যেমন জয়দেব মুখার্জি। তাছাড়া আরো অনেকে গেছেন যাদের 4 জন সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও তাদের মেরে ফেলছে। এবং সেই নিয়ে উড়িষ্যা সরকার কোনো তৈরি করল। তাহলে এই সিস্টেমে যখনই আপনি বাড়াবাড়ি করবেন, সেই ধর্ম হোক অধর্ম হোক, দেখছে না সম্পর্কে যেন ভাই ভাইকে মেরে দিয়েছে। আর যেখানে দেখবেন যে আমি একটা ব্যবসা করছি বা মন্দির করছি, সেখানে দেখছি যে লোকটা ইয়ে করছে, আমাদের ঝামেলা করছে, সুতরাং ইয়ে করে দাও, এই করে দিয়ে তাকে শেষ করে দেওয়া হলো। সেটা নিয়েও ওই জয়দেব মুখার্জি 2টো গ্রন্থ লিখে গেছিলেন যে একটার নাম হচ্ছে কাহা গেলে তোমায় পাই, আরেকটা লিখেছিলেন প্রভু তোমার মৃত্যু কারা, উনি নামটাও দিয়ে দিয়েছেন কারা কারা মেরে মেরে, উনি মন্দিরে কোথায় মেরেছেন, কোথায় তাকে সমাধিস্থ করে দেখা গেছে সব। তা যেদিন উনি নিখোঁজ ছিলেন, নিখোঁজ হয়ে গেলেন মন্দিরে, জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন বলা হয়, সেদিন পুরীর রাজা একটা নোটিশ দেওয়া হলো পুরীর মন্দিরে, সব বড় বড় জায়গায়, দ্বারকা, তারপর বৃন্দাবনে বাঁকে বিহারে প্রতিদিনের দিন ব্যাপার লেখা হয়। আজকে কি হলো, সকালে আরতি করা হলো, সকালবেলা 12 কি দেওয়া হলো,
কারা কারা বালভোগ করেছে, কোন পুরোহিত পুজো করেছে, এসব দেখি। তাই ইয়েতে যেটা করা হয় উড়িষ্যায়, সে প্রতিদিনের দিনলিপি লেখা হয় মন্দিরে। সেই দিনলিপির নাম হচ্ছে মাতলা পঞ্জিকা। মাতলা মাতলা পঞ্জিকা। এই মাতলা পঞ্জিকায় সেদিন রাজা, পুরীর রাজা খুব কড়া ভাষায় চিঠি দিয়েছেন। সেই চিঠিটাও ছাপা আছে যে ভবিষ্যতে যেন কোনো সাধুকে আশ্রমের মধ্যে মন্দিরের মধ্যে মারা না হয়। ঠিক সেই দিনই 5:30 সময়। তাহলে এই যে সিস্টেমটা একই, ব্যাপারটা হচ্ছে অধিক বাড়াবাড়ি করতে যাবে। আগে কি ছিল যে একদম কড়া ভাবে চলতো, এথিক্স দিয়ে প্রতিবাদ করতো। কিন্তু এখন হয়েছে হিন্দি সিনেমার ডায়লগের মতো, কেউ আপনার পেছনে লেগেছে বা কিছু করছে, বলছে হিন্দি সিনেমার ডায়লগটা শুনতে পাবেন, उसका कमजोरी कहाँ है देखो, कमजोरी कहाँ है, ছেলে মেয়ে বউ সম্পত্তি মা, কমজোরি कहाँ है। ঠিক এইটাই এখন স্বাধীনতা সংগ্রামীরা টেগারকে মারার চেষ্টা করেছিল, কিন্তু ওর বউ এবং মেয়ে নিউ মার্কেট থেকে আরম্ভ করে পার্ক স্ট্রিটে একদম ঘোরাফেরা করতো রাস্তা দিয়ে, তাদের কিন্তু কেউ মারেনি। এখন কিন্তু মেরে দেবে, তাদের একটা এথিক্স ছিল, এখন কোনো এথিক্স নেই। তাই ব্যাপারটা হচ্ছে যেটা, যে বোম্বের নাম করা গীতিকার যিনি গ্লাস করে সিরামিক ইঞ্জিনিয়ার ছিলেন সেই সময়, ওনার একটা শায়রি, যে বইটা আছে আমার কাছে, তাতে লিখেছেন দেখলে किसी से कुछ ना बोल स्लिप देख ले, चलने दे सिलसिला क्या है दुनिया का पापा क्या पता। এই যে তুমি কিছু দেখো না, তুমি খালি দেখে যাও, যা হচ্ছে তাই দেখে যাও। এই দেখে যাওয়াই এটা শাস্ত্রের কথা, যে দেখে যেতে হবে এবং থেকে যেতে হবে। অসুবিধা হয়ে গেছে কি, আমাদের যে শরীর 5টা আছে, আমরা কিন্তু একটা শরীরকে নিয়ে ব্যস্ত থাকি, অন্নময় কোষে। এই কি করে ভালো থাকবে, কি খাবে, শোয়ার কি ব্যবস্থা করব, খাওয়া দাওয়া কি করব, এটা এলআইসি করব, মেডিক্লেম করব, বাড়ি করব, বাড়িতে বলতে বলবে না, টাইল বসবে না, শ্বেত পাথর বসবে, ঠিক করে করছেন। অসুবিধা কিছু নেই, করবো না। আর 4টে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। তাহলে এখানে এই শব্দটা যেটা আমরা ব্যবহার করি, যে দেহ ত্যাগ করেছে, দেহ ত্যাগ করে দেহান্তর হলো, খালি অন্নময় কোষের এই দেহটা চলে গেল, ওইটা থেকে আরেকটা পাবে। মানে ভবানীপুর টিউটোরিয়াল শ্যামবাজার, বুঝতে পারলেন? বিরাট বড় সেন্টার আছে, টাকাটা কোথায় আছে? মালিক থাকে ভবানীপুর। তাহলে মূল সোর্সটা কিন্তু ছেড়ে দিয়ে সেন্টার হয়তো বন্ধ করে দেওয়া হবে, ভবানীপুর টিউটোরিয়াল বন্ধ হবে না। এরকম শরীর দিকে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় যোগটা দিন। এইকে যোগ দেওয়ার জন্য, তার জন্য খাওয়া একটা ভাইটাল। শঙ্করাচার্য তার প্রথম সূত্রে বলছেন যে আহার শুদ্ধি চিত্তশুদ্ধি, চিত্তশুদ্ধি ধ্রুবাস্মৃতি। যদি আহার শুদ্ধি করো, ধ্রুবাস্মৃতি, ধ্রুবাস্মৃতি মানে তুমি 3 জীবনে
একেবারে ভালো করে দেখতে পাবে কি ছিলে, কবে মরেছে, কি গাছ কাটছে, সব শুধু খাবার পারবো না। চিত্তশুদ্ধি, এই যে চিত্তশুদ্ধি করা বলা হচ্ছে, এই চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ হচ্ছে আহার শুদ্ধি না হলে চিত্তশুদ্ধি হবে না। এই চিত্তশুদ্ধি না হলে কি হলো, সন্তদাসজিকে একদিন জিজ্ঞেস করেছিলেন, বাবা ধর্মচর্চা করতে গেলে কি নিরামিষ অবশ্যই খেতে হবে? সন্তদাসজি বলছেন যে না, সেটা দেখো তোমার কি ইচ্ছা করে সেইটা অনুযায়ী, কিন্তু তুমি কখনো বৈষ্ণব বা জৈন হয়ে তুমি এগুলো খেতে পারবো, তোমার এই খাবে, দেখো এরকম ধর্ম তো প্রচুর আছে, সেইখানে যাও। তখন বলছে নিরামিষ খেলে যে চিত্তশুদ্ধি হয়। সন্তদাসজি বলছে নিরামিষ খেলে যদি চিত্তশুদ্ধি হয়, জীব জন্তু এবং মানুষের মধ্যে সবচেয়ে একদম কঠোর নিরামিষাশী হচ্ছে গিয়ে ছাগল এবং বানর। তাদের মতো যৌন প্রবণ জাতি আর পৃথিবীতে নেই। নিরামিষ কলকাতা এবং ব্যাঙ্গালোরে, দিল্লিতে একটি বড় বৈষ্ণব সম্প্রদায় 51টা স্কুলে বাচ্চা পাচার, ছেলে মেয়ে পাচার এবং তাদের সঙ্গে যৌন নিগ্রহ করা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টে কেস হয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যে তোমরা চাইল্ড ওয়েলফেয়ারে যাও, যদি না হয় তাহলে আমি অ্যাকশন নেব। আমি নামটা বলছি না, বুঝতেই পারছি, সারা পৃথিবী ধরে তাদের ধর্মের প্রচার করেছে। কবি বলেছিলেন আশা কৃষ্ণা না মরে মারবার হয়ে গেল। আশা এবং কৃষ্ণা যদি না মরে তাহলে শুধু ধর্ম দেখে লাভ নেই। আর এই ধর্মটাই তৈরি হয় প্রথমে ইজম। এই ইজমটা নির্ভর করে ক্লাইমেট অনুযায়ী। সারা ভারতবর্ষে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এই চারটে মাত্র আমিষ খায়। ইদানিং সাউথে চারটে খাচ্ছে। তাহলে বলে নিরামিষে ফল দিয়ে আমরা আমিষ খাচ্ছি, আর শাশুড়ি কিছু নেই। এই প্রশ্ন আমাকে অনেকে করেছে, আমরা খাচ্ছি বলে তোমরা বেঁচে গেছে কেন? ভারতবর্ষে 80% মানুষ নিরামিষ আছে। তা বলছে যে খেলে কি উপকারটা হচ্ছে, আমি সত্যিটা পারবো না, মেন্টাল স্টেবিলিটি পাবে না। সবচেয়ে বড় খবর হচ্ছে যে ইলিশ মাছের দাম কত। আমি ওই দিকে চলে গেলাম খাদ্যের, বলে 800 টাকা। আমি 20% খাচ্ছে, তাই 800 টাকা। যদি 100% যোগ দিত 8,000 টাকা দাম বলে, সেটা অবশ্য সত্যি বলেছে। পেলে সব ছাপিয়ে দাম বেড়ে যেত। তাদেরও তো পেতে হবে, খায় না বলে তো 80% খায় না, সেটাও তো ঠিক। তাহলে খাওয়া একটা ভাইটাল জিনিস। আর খাওয়ার মধ্যে অবিচ্ছিন্ন বলে দেখবেন একটা বস্তু আছে, অবিশ্বাসে কেউ মরে গেলে কীর্তি চর্চা হবে, সেই খাবারের কথা শাস্ত্রে বলেনি। হবিষ্যি বলতে গিয়ে সত্য, রজ, তম এই তিনটে মিক্সিং একটা খাবার আছে, যেটা আমরা মডার্ন নিউট্রিশনে বলছি ব্যালেন্স ডায়েট। এই সবার জন্য অ্যাভারেজ একটা ব্যালেন্স ডায়েট বলা হলো। হবিষ্যাটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। এই ব্যালেন্স ডায়েট কি হচ্ছে, তাহলে হবিষ্যের মধ্যে কি থাকবে? খুব ভালো ভালো জিনিস থাকবে। শুনেছে তেঁতুল আছে, দই আছে, অল্প সুরাও আছে, পান্তা ভাত আছে, এগুলো রয়েছে। আমি লিস্ট আপনাদের পরে দিয়ে দেবো। তার মধ্যে সমস্ত মিক্সিং গুলো আছে।
সব খাওয়া পরিমাণ মতো। তাহলে এই পরিমাণ মতো খাওয়ার জন্য স্বাস্থ্যকর্তা বলছেন যে চিত্তের ব্যাঘাত হয়, কি শারীরিক কি মানসিক, সেগুলোকে এড়িয়ে দিতে, যেগুলো মাছ মাংস ডিম পেঁয়াজের ওষুধ কি খাবে না, খাও পরিমাণ মতো। যেটা আমরা সবসময় বলি, আপনি যদি রোজ 500 করে মাংস খান এক এক বেলা, খান, কোনো কিছু অসুবিধা নেই, রোজ খাবেন। কিন্তু ওই বিয়ে বাড়িতে গেলে আজ একটু সাজিয়ে দেখিয়ে দেবো, আমি কলেজ বন্ধু বলে যে দারুণ গেছি, 70টা রসগোল্লা খেয়েছি। এইটা এই তিন কম্পোজিশনে বিরাট রেডিয়েশনে ব্যাঘাত সৃষ্টি হয়। যখনই ব্যাঘাত সৃষ্টি করবে, শরীরে যে আমাদের বায়ু আছে, 51টা বায়ু, এই 7টা বায়ুকে ধরে সূর্যের সপ্তরশ্মিকে ধরে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। যখন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সুতরাং সেই জায়গাটাকে তৈরি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। এর মধ্যে কুণ্ডলিনীর শক্তিটাও লুকিয়ে আছে। আপান বায়ুর কাজ কি? হ্যাঁ, কি ব্যাপার? আর কোন গুণ নেই। যত সব নোংরা জিনিসগুলো গাড়ি ফেলে দিলে শ্বাসটা কে চালাতে পারছে? প্রাণবায়ুটা নিচে টান থাকে। আপান আপান যদি টানা বন্ধ করে দেয়, কাজ কি হবে? শ্বাস প্রশ্বাস চলবে না। প্রাণবায়ু কে আপান বায়ু লোয়ার অ্যাবডোমেন টান দিচ্ছে, শ্বাসটা চলে যাচ্ছে। যখনই চলে যাচ্ছে একটু পরে প্রাণবায়ু উপর দিকে টান টানে, এই টানা পড়ে ডায়াফ্রামটা চলছে বলে আমাদের শ্বাস প্রশ্বাস মাঝেও কিন্তু জলের মধ্যে থেকে ওইটা করে যাচ্ছে। এইটা যে ব্লকেজ হয়ে যায়, কারণ দেখবেন প্রচুর পেটে প্রবলেম থাকবে শ্বাস প্রশ্বাস, কেন শ্বাস প্রশ্বাসের ক্লিয়ারেন্স পাচ্ছে না। সুতরাং ওইখানে বা প্রাণবায়ু ডিপেন্ডটা হলো এমন খেলে বলে বেশি খাওয়া গেছিল 3 দিন ধরে আপান বায়ুকে ঠিক রাখবেন। তাহলে আপান বায়ু থাকলে দেহ ছেড়ে দেওয়া নানা ধরনের প্রবলেম, সে সর্দি কাশি থেকে ক্যান্সার পর্যন্ত সবকিছু হচ্ছে। তাহলে আপান বায়ু কাজটা কি? নিচের দিকে টানা, কোন দিকে টানতে? নিচের দিকে। আপান বায়ু, এইটা অন্য কোনো বায়ু না, প্রাণবায়ু কোনো কাজ করতে পারবে না, আপান বায়ু কাজ করবে। তাহলে আপান বায়ু কাজ হচ্ছে নিচের দিকে টানা। আপনাদের ছোট্ট প্রশ্ন লিখে নিয়ে শক্তি কিন্তু আপান বায়ু ঊর্ধ্বগতিতে তোলা, এটা কোনো বইতে লেখা হয় না। সেই জন্য শাস্ত্রকারেরা বলছেন উজ্জান পাইতে যাওয়া। যে যার কাজই নিচের দিকে টানা, তাকে উদ্যোগ করতে পাঠাচ্ছে। আমি আপনাদের ক্লাস করাবো যখন, আমি 2 মিনিটের মধ্যে আপনাদের কুণ্ডলিনী জাগিয়ে দেবো। এইবার যদি রাখতে না পারেন তাহলে ভালো বেঁচে গেলে আমার এই কুলকুল বেঁচে যায়। তাহলে রাখাটাই
রাখবেন কি করে? কোনদিন বলুন না একদিন আপনি পাবেন ওইটাই বেশি দিন এক সপ্তাহ প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে ওই জায়গাগুলোতে কিরকম ভাইব্রেশন হচ্ছে, কাঁপছে, বুঝতে পারবেন। তখন সবাই ভাবেন যে কোনদিন হয়ে গেছে, নিয়ে গড এসে এসেছি। এত যদি সস্তা হতো তাহলে তার কিছু ছিল না। সেই জন্য স্বাস্থ্যকাররা ভুল বলছে যে খাদ্য খাদ্য যেটা সেটা জিন কম্পোজিশনে আসে। এই জিন কম্পোজিশনে খাবারটা যেটা আসে জেনেটিক্যালি আপনার যা ছিল সেটাকে আপনি বজায় রাখবেন। আমি বলছি না যে যোগ শিখছেন বা বলতে বিজয় গেলেন নিরামিষ খান, কম্পোজিশন খান। এইবার ছাড় আছে জানেন তো, ডিসকাউন্ট। সেই ডিসকাউন্টের কথা কে লিখে গেছেন? রামদাস কাঠিগড়। একজন মুসলিমের বাড়িতে দুর্গা ছিল, কালী মূর্তি ছিল, পুজো হতো, মাছ মাংস হয়েছে। সেখানে হয়ে যাওয়ার পর এখন তারা বৃন্দাবনের বৈষ্ণবীদের লিখে জিজ্ঞেস করেছে এখন তো মন্দিরে আমাদের বাড়ি গিয়ে খেতে পারবো না, কাঠিগড়কে বলছে যে ডিম আর মাংসটা ব্যবহার করো না, মাছটা মাছটা হচ্ছে বাঙালিদের দেশি চাটা। এই বিরাট অশান্তি তৈরি হলো যে বৃন্দাবনের আচার সম্প্রদায় বড় বলছে বাঙালিরা মাছ মারতে পারে। এইটা একটা জিনিসটা পরীক্ষা করে দেখা গেল। নারায়ণ হচ্ছে নারায়ণ শিলা, ব্রাহ্মণ বাঙালি পুরোহিতকে দিয়ে তাদের বাড়িতে পুজো করা হলো মাছ ভোগ দিয়ে। অন্য অন্য গুজরাট, ইউপি, রাজস্থান থেকে যারা পুরোহিত এসেছিল তারা কাছে নারায়ণ মাছ ভোগ খাচ্ছেন, তারা দেখতে পাচ্ছে, প্রসাদ গ্রহণ করছেন। তা ও পণ্ডিত জেনে গেল যে সত্যি বলেছেন তিনি আবার গুজরাটে গিয়ে বিরাট মাছ ভোগ দিয়ে মন্দিরে পুজো দিল, দেখার একটা পরে তিনি আবার আপনার বলেছিলেন যে সেটা বাঙালিদের যে সাথে বলতে বলেছিলাম ওইখানে যে কালচার চলে আসে সেটাই কথা বলে বলে গেছে। তুমি কেন গেছো? কোথা কোথা তুমি কেন গেছো? এবং তার বাড়ি পুজোর দিনে তার মন্দির এবং বাড়ির অনেক জায়গায় পুড়ে যায়। কোথা থেকে আমরা বলছি শাস্ত্রে যেটা আছে তার বাইরে খাদ্যাভ্যাসটা পরিবর্তন লাগবে। এই পরিবেশের তাই এটাও তাই, কিন্তু আমরা মানি না মানাতে যেমন আমরা শিখিয়ে দেবো কোন দিন কি বাড়ে প্রতিপদ থেকে আমাবস্যা পূর্ণিমা পর্যন্ত কি বাড়ে। তাহলে যেমন ধরুন অষ্টমীতে তীর্থ বাড়ে আর নবমীতে বাড়ি বাড়ে। দেখবেন অষ্টমীতে তাল খাওয়া নিয়েছেন লেখা তাল বেশি, নবমীতে বায়ু ধরে বায়ু বর্ধন করে বায়ু বর্ধন করে লাল বেশি ছিল। এইবার কি করছেন জন্মাষ্টমীর ডাল দিয়ে করছেন
ফিল করছে। সেই জন্য এটাকে গোপাল খুশি হয়। কিন্তু গানটা কি আছে, তাদের বড় খাইয়ার জন্য দিতে লাগিল। আনন্দে একটু গ্যাস হয়ে গেছিল, সেইটাই বিচার শুরু করে এবং গ্যাস হয়ে যাওয়া। সেটা কেউ ভেবেছি আমরা তাহলে ওই সময় কিসের আনন্দ আনন্দের অনেকে নৃত্য করে। নৃত্য কিসের জন্য করছে সেটা আমরা দেখি না। সিস্টেম যাতে খাদ্য এইখানে কোন কোন দ্রব্য যেটা যাচ্ছে, যেমন শীতকালে দেখো সব সাথে কোন জিনিস বাড়াচ্ছে, আর একমাত্র বেঁচে শান্তিটা হবে এই বেঁচে শাক কে বলা হচ্ছে ত্রিগুণাতীত শাক। ওই ভবিষ্যৎ মতো ভবিষ্যৎ হয়েছে বেঁচে শাক করছে যেটা বায়ু দিকে যাচ্ছে। কিন্তু অন্য অন্য সিস্টেম দেখুন যে যখনই দেখা যাচ্ছে এই যে রস হচ্ছে কিরক কষায় হিসেবে বিপাকের প্রক্রিয়া পরিবর্তিত হিংসে চাপ বিকৃত অপ্রাণাস। তাহলে কিভাবে অপ্রাণাস হয়ে গেল তিন মধ্যে আর কোনটা হতে পারি বাই বাই, তাহলে বাই বাই বসাচ্ছে ব্রাহ্মণ শাক কষায় মধু লোক শীতল মধুর রস বায়ু কি বাড়াচ্ছে কি বাড়াচ্ছে বায়ু কপটা বাড়াচ্ছে মানে বাড়াচ্ছে যাদের বায়ুদের আছে ইন্ডিয়ান আছে শুকিয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে। চিকিৎসা নাই আমরা এখানে আবার সেটা করা হয়। কিন্তু সবাই খাদ্যে আমাদের যে শরীরটা যে জায়গায় রয়েছে, যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা শরীরকে বাঁচানোর জন্য রয়েছে, মরার জন্য করে সুতরাং ওর কার্যকরী গেছে ওকে এই যে কার্যকারী করা হবে তার কারণ হয়েছে যে আপনার হয়েছে এটা কমে গেছে আদৌ কমে না। ভিটামিন ডি ট্রপিক্যাল কালচারে কমে না, যেমন আমাদের ব্লাডের গ্রুপে এবং পার্সেন্টেজ প্যাথোলজি করে যে লেভেল আছে এখানে দেখাতে পারবেন কোন আছে যখন থাকলো তখন আপনার ব্লাড শরীরে কমাচ্ছে সুন্দর সেই সব দিয়ে দিন আপনার ভয় ভয় দিচ্ছি আমার সমাজ যেখানে যে
দরকার। এখানে আমাদের একটা চ্যাপ্টার আছে যে একটা দেশের বিচার দরিদ্র কারা, দরিদ্র কারা জানেন, যারা স্কুলে ভালো করে ভাষা হবে তো 3 দিন জোড়া নেই, 4 থেকে 5 নেই, খাওয়া নেই, সিস্টেম আছে, বাড়ি এসি আছে না, এগুলো কম থাকলে প্রতি ঘরে নেই, সেদিকে মোবাইল নেই। আর এখানে পান্তা ভাত খেয়ে দুটো ধান ভাত গ্রামে চলে যাচ্ছে। ভালোই আছে। আর পাঞ্জাব গেলে যাই না, দিনের বেলা শুধু হাফ প্যান্ট মেয়েরা সে সব আমরা হয়ে গেছিলাম। এবার সকালে বেরোবে হয়তো যে একটা ছোট্ট বডি হয়ে আছে, বাড়িতে আছে কর্মচারীদের আর কি দেখবে। আমি বলি পর্দাগুলো করেছিল যখন আমাদের যে গার্ডিয়ানের লোক দেখি বাড়িতে সকালে টাকা দাম আর আমাদের দেখুন সিস্টেমটাকে বজায় হাত দিয়ে আর একটা জিনিস হচ্ছে
যে বাংলায় একটা গল্প আছে, আপনি বাঁচবেন না, আপনাকে নিজে বাঁচতে হবে। এইবার আমাদের যে হাত ধরে রেখেছি ওগুলো ছবি নিজে করতে দেশের জন্য যেমন অসাধারণ কাজ করে সজনে ডাঁটা, সজনে পাতা, সজনে ছাল, দামে বলতেন আমাদের অনেকটাই আছে। চালে সজনে ছাল লিখে দিন। সজনে ছাল, এটা বায়ুঘাত কমায়। সজনে পাতা, সজনে পাতা, সজনে শাক খেয়েছেন তো? সজনে শাক এটা হয়। একেবারে এনে নিচ্ছি এসে বলে তো বলেছেন বাহার তোলা হবে পরে থেকে চলে দিয়ে দিই। তাহলে কি ওটা আর কার নয় তো? তাহলে হাতটা আমার, চোখটা মাথা আমার, পা আমার, আমি কোথায় আছি? হ্যাঁ, কোথায় বাড়িতে আমরা এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার দাঁত, এটা নাক, এটা আমার পা, আমিটা কোথায়? তার কিন্তু উত্তর নেই। বোঝেন না? আমিটা তো উত্তর নেই। আমিটা কোথায়? এটা জয়েন্ট ফ্যামিলি, এটা জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি কর্তা আমি। তাহলে এইটা বলে দিতে হবে। সজনে পাতা কি বললাম? সারা বছর খাবেন না, সজনে পাতা দাম কমা। আর কি থাকে? সজনে ডাঁটা, সজনে ডাঁটা আপনার প্রথম শুনছি। সজনে জানেন নয়, এটা মহাকাশ থেকে আগুনে ঘুরি ডিজিটাল ব্যবহার হয়। ওর নাম অয়েল, অয়েল। খুব বড় বড় মেশিনারি
নারকেল দিলাম, বিড়ি দিলাম, দিলাম হবে না। তাহলে বুঝতে পারছেন 100 দিনে তারা আলাদা। এই জন্য আমাকে রাখতে হয়েছে। এইবার দেখুন সজনে শাক, কপালে হাঁপানি, তারপর হাড়ি দিয়ে ঠিক করা এবং নার্ভের ক্ষেত্রে অসাধারণ বাইরে আরেকটা জিনিস বলে দিই পাশে সজনে শাক পাশে দিকে দিন, এটা দিকে দিকে ছাল দিতে যায়। সজনে শাক এই পেনটা ভালো, সজনে পাতা ওপেনের জন্য ভালো। আর সজনে ডাঁটা বীজের জন্য ভালো, কোনো কাজ হয় না। সজনে পাতা একবার এত দিচ্ছে পরিবারের মার্কেটে করে চলে এলাম, খা ভালো করে সর্ষে দিয়ে রাই সর্ষে লঙ্কা দিয়ে ভালো করে ঝাল করে দিয়ে নয় পাওয়া বিশেষ করে রাধা বাজারে পাওয়া যায়, বড় বড় দোকানে পাওয়া যায়। বাকি আছে আমার মতো দরকার হবে। এখন কিনতে যাবে, এই যে আমাদের এখানে মাসাজ অয়েল, এটা টোটাল 37টা তেল আছে। আছে টার্কিন কেজি কত জানেন? বাজারে টার্কিন দিয়ে লিটার। এবার বড় মেডিকেল শপগুলোতে বলবেন মেডিকেল টার্কিন, ওরা 100 টাকা লিটার। আর হাই কোয়ালিটি কেনা হয় সেইটা নেই 2100 টাকা লিটার। এবার 2100 টাকা দিয়ে কিনে অনেকে এটাই সবচেয়ে বেশি হয়, হসপিটালে যায় বলে তেলটার দামটা বেশি দিয়ে করলে 10 টাকা করে চলে যায়। বড় কোম্পানি চমৎকার বিক্রি করছে 230 টাকা 1 কেজি, 230 টাকা 1 কেজি। এত একবারে খবর দিয়ে আর আমাদের এখানে একদিন একবারে চিনি
300 দিয়ে করা হয় বছরে 300 আমাদের লাভ্যাংশ বেশি রাখা হয়, তাহলে হয়তো 2000 টাকা হবে, লোক শুরু পেয়ে যাবে। এখন তো কত কত কম দিতে পারে, কোন প্রেসটা ভালো, একটা জিজ্ঞেস করেছিল কোন প্রেসটা ভালো, প্রেসটা সবগুলোই খারাপ, তেল আছে, হঠাৎ করে দিয়ে দিল आपका पेस्ट में सॉल्ट है, প্যাকটা কিছু বলে দিল, তাই বললাম এটা করবো, नहीं बेचें, आपका पेस्ट आलू सस्ता है, क्या जाए ना, শেষ করে দিচ্ছি, তারপর আপনাদের রিক্সা করে যাচ্ছি, রেলগেট বন্ধ, দোকানের সামনে রেখে দোকানটা পুরো আছে, ছিল সোনারগা ভান্ডার, সোনারগা ভান্ডার, এক পাশে মুদিখানা দোকান, সাইকেল, স্কুটার, পাটের দোকান, আরেক পাশে হচ্ছে বাইক এবং অন্য বিক্রির দোকান, এক পর তিনটে, সব সোনার গাড়ি, লাইন করে যেগুলো গাড়ি আছে আমি উপরে বসে দেখছি, দেখলাম দোকানে এসে লোক মারা গেছেন, সে টেবিলের উপর ওই কম থাকে না, গোল মতো লোকার মতো করে একটা পাম লাগানো করে করে ছুড়ে দিল, টেবিলে বলে কি হয়েছে, বললো পাল্টে দাও, পরে পাল্টে দাও, সে বলছে কি হয়েছে, বাড়ি চাইছে না, দোকানদার বাঁচতেছে, কেন বলছে বাঁচতেছে না, আমাদের গান্ডু পাবলিক সরে, গান্ডু পাবলিক ভালো কথা বলেছে, জনসাধারণ মানে জিপি, তাই তো উঠে গেছে, আমরা এখন হতে পারিনি, ব্যবসায়ীরা কাস্টমারদের বলে দিয়েছে, ওই পর পাবলিক, আমাদের এখানে ইউপি থেকে এক ছাত্র হয়েছে, কোর্স করে গেছে, কলকাতায় ছিল, একদিন আমাকে বলছে স্যার কাস্টমার ये तो बांग्ला में है, क्यों नहीं है, ये तो तेरा चल रहा है, इंग्लिश बोले नहीं, इंग्लिश नहीं है, क्या आगे बोली इंग्लिश क्या है, बोला हिंदी, कस्टमर हिंदी है, बोलते हाँ, कैसे कस्टमर पर हिंदी हो गया, मुझे देखिए हम बता देते हैं, आप लोग जिसको कस्टमर कहते हैं, हम लोग उसको बताते हैं कसरत करके मार, धीरे धीरे मारो, करके मार कस्टमर, অসাধারণ বিশ্লেষণ যদি হয় তাহলে আমাদের ফেল পড়ে যাবে, একবারে না, একবার বলা দিলে দিল না, হাসের সোনার দিন যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে মারো, কিছু প্রশ্ন, আমি আপনাদের গেস্টটা বলে দিলাম,
সে যে পেশেন্টের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, নিয়ে জানতে পারবেন। গবেষণার প্রচুর স্কোপ রয়েছে। এটা নিয়ে কোনো জিনিস ভালো করে তৈরি করা যায়, বিরাট কাজে রয়েছে। বলুন। রাস্তায় যাকে কখনো দেখেছেন অমনে একটা কি জিনিস দেখা তাকে এখন দেখেন, আগে দেখতেন না। কমন কি দেখেন না? হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখছি বাপের কাছে দার্জিলিং প্রথম দেখেছিলাম রিক্সাওয়ালা বা ওই সব হবে, দুজন চা নিল, বলে আর বলছে দুজন টাকাটা বলে দুধের স্বার্থ মেটানো যায়। এখন ওই যে প্লাস মাইনাস করে দেওয়া হয়েছে, আপনারা একটু পরে ভালো করে বুঝিয়ে দেবো। ওই প্লাস মাইনাসে দিয়ে খুব খুব একটা কাজ করা যায়। আপনি কাউকে চট করে ধরতে পারবেন না, বেসটাকে তৈরি করে দেবেন। আমরা 9/8/89 ডিসেম্বর আমরা বেনারসে গেছিলাম। আমাদের সঙ্গে 22 জন ছাত্র ছিল। একজন ছাত্র একটু বয়স্ক, তার নাম বলছিলেন, তিনি ফুড কর্পোরেশনের ছিলেন। তিনি বললেন যে স্যার, আমার ছেলে বাইরে পড়ে, আমি আমার বিশেষকে নিয়ে যেতে পারবো, আমার কোনো আপত্তি নেই। যেমন কত ছাত্রী মা বাবা এসে বলছে স্যার ছেড়ে দিয়ে গেলাম, আমার কলকাতা এসে পৌঁছে দেবেন। গেছে, মেয়েরা গেছে, কোথায় যাচ্ছে বলে যাবে, কে যাচ্ছে সঙ্গে, আমাদের কাউকে নিয়ে যাও। পূর্ণবেলা আমাদের সব চলে গেছে। আমাদের বিরাট টেস্ট হয়, আমরা তেল আলাদা করে দিয়েছি, তাদের বাথরুম আলাদা করে দিয়েছি, এবং সেটা হচ্ছে আমার টেন্টে, আমরা দেখলে থেকে পাশে, ছেলেদের টেন্ট অনেক দূরে। এই যে সিস্টেমটা যেটা হলো, তাহলে হাতটা থাকতে হবে নিজেদের মধ্যে, কি করতে গেছে এইখানে। যেটা আমরা বলতে চাচ্ছি, যে সংস্কারটা যদি তৈরি না হয়, অন্তত বিখ্যাত লেখক তাদের ওই হকের মধ্যে বিক্রি হয়, তারা 5 জন গেছেন আমাদের সঙ্গে, কেউ মহাভারত নিয়ে কাজ করছেন, অন্তত 70টা বই আছে, আমি নাম বলছি না। এগুলো পড়ে দিয়ে ওরা সকালবেলা উঠে বেরিয়ে যাচ্ছে, সকালবেলা উঠে বেরিয়ে যাচ্ছে, 6টার সময় শান্তিনিকেতনে ব্যাগ নিয়েছে। কোথায় যাচ্ছে না ঠান্ডার মধ্যে, না একটু চক্কর দিয়ে আসি। এবার মুখে বলছে সকালবেলা দেখলাম ব্যাগে মাফলার
বাকি আছে বলে জানানো ওগুলো নিয়ে নি। আমরা তাহলে খালি রাখলে জিনিস চলবে না। কিছু কিনবে না, না নাম করে বলছে অমুক আসলাম কাজু দেয় 1 মুঠো, ওইখানে কিশমিশ দেয়, ওইখানে লাড্ডু দেয়, ওখানে মোহনভোগ দেয়। এই দুপুরবেলা খাওয়ার পর ওগুলো বেঁধে আর খাচ্ছে। এবং দুটোর পরে এসে পৌঁছলো, এত দেরি করে আসেন কেন? 12টার সময় খাওয়া হয়ে যায়। বলো আচ্ছা আমার দেরি হয়েছে, এক্ষুনি স্নান করে স্নান একটু পরে করবো, আগে সকালবেলা জল খাবারটা খেয়ে তার জন্য জল খাবার আর চা রেখেছে। নিয়ে কি বুঝলেন? তাহলে সংস্কারটা পরিবর্তন করতে হবে। পূর্ণ বেলায় যদি বলে যে এমনি গেলেই পূর্ণ, বাড়িতে বসে কুম্ভের সময় এই মন্ত্র জপ করবে পূর্ণ, দেখবেন কেউ যা শুনবেই না। আমাদের একজন মাকে নিয়ে গেছিল, আমাকে একদিন বসে দেখুন স্যার, তোমাকে মা দুধ লাগাচ্ছে, অলরেডি চিকিৎসা হয়ে গেছে ওই ঠান্ডার মধ্যে। ওইখানে গেলাম, ম্যাডাম আমাকে আটকাচ্ছে, আমি একটু কৌতূহলী তো, এমনি চুপচাপ থাকি। বললো যে না মা আসবে, শুনে আত্মীয় স্বজনের নাম আছে, মেয়েটাকে নিয়ে এক একটা করে নাম্বার মা একটা করে ডুব দিচ্ছে, আর কার কার হয়ে ডুবটা দিতে 56 দিন 40 দিন আমাদের টেস্ট যাচ্ছে, চিকিৎসা হচ্ছে, সবকিছু হচ্ছে। আমাকে একবার যে শম্ভু দিয়ে কথা বলছে আপনাদের প্র্যাকটিক্যাল গুলোতে, একদিন বলতে এত বছর কুম্ভে আসছেন 80 থেকে, একদিন অন্তত স্নান করুন, ওই তো দেখা যাচ্ছে সামনে। কিসের জন্য স্নান করতে বলছে? মোবাইলে পূর্ণ, আমি বলে পূর্ণ কি করবো? আমার যা পূর্ণ আছে আমার রাখার জায়গা নেই, বাড়ির জায়গা লাভ নেই। আমি কেন মনে করবো যে আমি পাপি, পাপ মুক্তি হবে আমার? আমি কখনো মনে করি না। পাপ কি আছে? পাপ তাকে থাকবে, স্নান করলে চলে যাবে। এই তারকেশ্বর জল দিতে যায়, রাস্তার কথা যদি আপনাকে বলি, কি পাওয়া যায় কি পাওয়া যায় না, সব পাওয়া যায়। ওই যাচ্ছে সমস্ত ধরনের খাদ্য পাওয়া যাচ্ছে, মিল্ক ফিমেল পাওয়া যাচ্ছে, মাসালের আছে, অপোজিট সেক্সে সব আছে। কিসে এখানে আমাদের একজন বলেছিল যে ভদ্রবেলা খুব সুচিন্তাগ্রস্ত, এক ছেলেকে নিয়ে তিনি ব্যস্ত, মাঝে মাঝে চলে যান তারকেশ্বরে, পরিচিত পার্টনার রয়েছে, তাকে দিয়ে দিয়ে দেন, আর সবাই হাত ধরে করে ছেলের জন্য। সেবার কি মানত করেছেন, এত বড় একটা হাড়িতে টক দই দিয়ে গেছে, ভালো দোকান থেকে, যেটা শিবের মাথায় নেই। পরে আমি শুনে আমি খালি দৃশ্যটা ভাবার চেষ্টা করছি। খুলেছে, সব ছুটেছে, কেউ তো রোগা, 43 কেজি ওজন, কেউ ওইটাকে নিয়ে ছুটেছে, সব ইয়ে করে দিয়ে একেবারে
বাবা তারক নদী ঘিরে ধরেছে, ভদ্রবেলা এখানে কোলের মধ্যে বই আর এরকম হাত দিয়ে দিচ্ছে, ওই শিবের মাথায় ইয়ে করছে, আর ছেলের নাম বলেছে, বাবা ওকে ভালো রেখো, ইয়ে করে বলছে, আবার দিচ্ছে। পরে থেকে চিৎকার চেঁচিয়েছি হচ্ছে কি, না একজন ছুটে গিয়ে, তার মাথায় একটু চুল নেই, সে ছুটে গিয়ে ওই শিবলিঙ্গটাকে উপর দিয়েছে, এবং উপর দিয়ে সবাই দিচ্ছে। ওর মার শিবলিঙ্গ কাছে যেতে পারেনি, ওইখানে বই নিয়েছে আর ওই টাক মাথায় ভাবাচ্ছে আর বলছে, সে উঠতেও পারছে না, বলছে ওই 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 ছাড়, ওই ওই, কিন্তু উঠতে পারছে না তো। আর নির্বিচারে ও ছেলের নাম করে তার মাথায় জবদড়ি গুলো বসিয়ে যাচ্ছে আর গুলিয়ে যাচ্ছে। তাহলে বোধ শক্তি কোথায় গেছে আমাদের? চিন্তা ভাবার চেষ্টা করছেন?